নমস্কার। আজ সাফ কথায় আমরা যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ব্যালটে বাংলাদেশ। হ্যাঁ ঠিকই, আজ ব্যালটে বাংলাদেশ বলতে আমরা এজন্য বলছি কারণ আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়ে গেছে, ত্রয়োদশ সাধারণ নির্বাচন, এবং সেই নির্বাচনের সমস্ত খবরের আপডেট সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শেষ এবং ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম আওয়ামী লীগ ছাড়া এই প্রথম বাংলাদেশের সাধারণ নির্বাচন, এবং সে নির্বাচনকে ঘিরে নিরাপত্তার যেভাবে ঘেরাটোপে পুরো মুড়ে ফেরা হয়েছে বাংলাদেশ, এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক বিক্ষিপ্ত ঘটনার ছোটখাটো ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুটি দল এই মুহূর্তে রয়েছে মুখোমুখি লড়াইয়ে। একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি জামায়াতে ইসলামী, অর্থাৎ প্রথমজন সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা প্রাক্তন শাসক দল বিএনপির প্রধান তারেক রহমান, এবং তার অপোজিটে রয়েছে মানে বনাম বলা যায় এই মুহূর্তে যে খবর আমাদের কাছে উঠে আসছে বাংলাদেশ থেকে, একেবারে সেই জায়গায় অপোজিটে রয়েছে, উল্টো দিকে রয়েছে দ্বিতীয়জন হচ্ছেন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ইসলামী সংগঠন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান, অর্থাৎ দুই রহমানের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডির লড়াই এই মুহূর্তে চলছে বাংলাদেশে। এবং দেখাচ্ছে ছবি আপনাদের এই মুহূর্তে ভোট গণনার ছবি, আমরা বিকেল থেকে দেখিয়ে আসছি ভোট গণনা চলছে। তবে সমস্ত আপডেট আমরা জানবো, আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রতিনিধির সঙ্গেও যোগাযোগ করতে। বাংলাদেশের প্রতিনিধি বাগদাদ আমাদের সঙ্গে থাকবেন, বাংলাদেশের সাংবাদিক বাগদাদ চৌধুরী, তার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। তবে যেই খবরগুলো এই মুহূর্তে উঠে আসছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে সেটি বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর জন্য কিন্তু ভোট স্থগিত রয়েছে। এবং পাশাপাশি একই সঙ্গে কিন্তু আজ জুলাই সনদ নিয়েও গণভোট, এবং মোট 50টি নথিভুক্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল ভোটে লড়ছে। প্রার্থীর সংখ্যা 2028, তাদের মধ্যে মহিলা রয়েছেন 83 জন, 20 জন মহিলা কোনো দলের টিকিট ছাড়াই স্বতন্ত্রভাবে লড়ছেন, অর্থাৎ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়নি। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ ছাড়াই প্রথম স্বাধীনতার পর প্রথম এই বাংলাদেশের নির্বাচন। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে, এবং কোন দিকে মোড় নিচ্ছে, কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কার দখলে যাচ্ছে বাংলাদেশ, কোন দল ক্ষমতা আসবে, সেই সমস্ত বিষয় এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের ক্ষেত্র ঠিক কতটা কিভাবে প্রভাব পড়তে চলেছে, সে সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে অসমের বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া। নবদাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে আলোচনার জন্য, আজকের এই বিশেষ আলোচনার জন্য। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ভার্চুয়ালি তিনি রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। তিনজনকে আমি এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্র কার্যনির্বাহী সংসদের সদস্য সানজিদা খানম। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। প্রথমে আমি নবদার কাছে যাব। নবদা, এই যে আওয়ামী লীগ ছাড়া স্বাধীনতার পর প্রথম বাংলাদেশের এই নির্বাচন কিভাবে দেখছো? প্রথম কথা হল বাংলাদেশের যে তিনটা নির্বাচন সেখানে বিএনপি ছিল না, তো এবার আওয়ামী লীগ ছিল না। তো আপনি যদি মনে করেন সেটা এরকমই হয়, মানে আগের দুটো ইলেকশন বা তিনটা ইলেকশনে বিএনপির সেটা বয়কট করেছিল উনি, এবার কিন্তু আওয়ামী লীগকে রাস্ট্রিকেট করা আছে, ওনাকে পারমিশন দেওয়া হয়নি। ওনার লিডার এখন তো ভারতে আশ্রিত শেখ হাসিনা, হাউসের প্রাইম মিনিস্টার। তো তাই নিয়ে বাংলাদেশের ইলেকশনে একটা সন্দেহ হতেও পারে, কিন্তু এটা তো মানা যায় যে বাংলাদেশের ইলেকশন এটা বিতর্কের বিষয় সবসময়। 2008-এ লাস্ট যে ইলেকশন সেটা অনেক আপনি কিছু বলতে পারে যে একটা জেনুইন ইলেকশন ছিল, সেখানে পার্টিসিপেশন ভালো ছিল, কিন্তু লাস্ট দুটো বা তিনটা ইলেকশনের পার্টিসিপেশন খারাপ ছিল। 2024 আওয়ামী লীগের লোক এখানে উপস্থিত আছে, উনি একটা ক্ল্যারিফাই করবেন। আমার যে রিপোর্ট আছে 2024 7 জানুয়ারি যেটা ইলেকশন, সেখানে ভোটার তাড়ানো ছিল 20 থেকে 25%, তার থেকে বেশি হয় না। আর আজকে কিন্তু এই পর্যন্ত যে খবর পাওয়া গেছে অ্যারাউন্ড 50% 50 to 55%। সো 55% খারাপ নয়, মানে আমার ইন্ডিয়াটা তো মোটামুটি 65% ন্যাশনাল এভারেজ। তো সেই থেকে বাংলাদেশের এইবারে ইলেকশন মোটামুটি ঠিকঠাক 55% যে পোলিং হয় ভালো কথা। যদিও
আওয়ামী লীগ বা শেখ হাসিনা সেটা রিজেক্ট করছে, সেটা বয়কট করার জন্য বলছে, কিন্তু শেখ হাসিনার কথা বাংলাদেশের লোক শুনছে না, সেটা তো আমি বলতে পারি। আর লার্জলি পিসফুল ইলেকশন। আর দুটো কথা বোঝা যায়, শেখ যখন মোহাম্মদ ইউনূস এখানে নেতৃত্ব ছিল, অনেক কিছু বাতরি ছিল যে ইউনূস ইলেকশন চাইছে না, ইউনূস কন্টিনিউ করবে, ইউনূস প্রাইম মিনিস্টার হবে, ইউনূস প্রেসিডেন্ট হবে। তো সেই নিয়ে ইউনূসের একটা সাকসেসফুল টেনিওর উনি আজকে খতম হলো, যে ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার, সেখানের কার্যকাল মোটামুটি আজকে শেষ। আর উনি কালকে একটা মেসেজে বলছে কি ইলেকশনের পরেই পাওয়ার হ্যান্ডওভারটা হয়ে যাবে। এখন তো কাউন্টিং চলছে, পুরো রাত কাউন্টিং চলার পর হয়তো কালকে সকাল বা বিকেলে হয়তো খবরটা পাওয়া যাবে কোন আসবে। বিএনপি, আইদার বিএনপি আর আইদার জামাত, এই দুটোর একটা তো আসবে। তো দেখা যায় প্রফেসর ইউনূসের কাজটা তো খতম হলো। প্রফেসর ইউনূসে অনেক কিন্তু মিথ্যা আরও অনেক কনস্পিরেসি রিলেটেড বাতরি কিন্তু আমার দেশে আছে, সেটা তো দেখা যায়। আমি এই জন্য এটা বলছি কি বাংলাদেশের মিডিয়াও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেক কিছু বাতরি করছে। শেখ হাসিনাও 23 জানুয়ারিতে একটা ভিডিও কনফারেন্সে, একটা অডিও কনফারেন্স অ্যাকচুয়ালি, সেখানে বলছিল কি মোহাম্মদ এরকম করছে, এরকম কিছু খারাপ করছে, বিদেশে ওনার কিছু করাপশন আছে, সেইটা বাংলাদেশের ব্যাপার। কিন্তু বাংলাদেশের এই ইলেকশন নিয়ে বিএনপি যদি বিজয়ী হয়, যেটা মানে ফোকাস করা যাচ্ছে, তো ঠিক আছে, ইন্ডিয়ার জন্য একটা মোটামুটি ঠিকঠাক একটা বিরোধী প্রতিবেশী রাষ্ট্রের মুরব্বী। কিন্তু যদি জামাতের বিজয় যদি সম্ভব হয়, তখন আমার আর একটা সমস্যা আসবে। ওয়েস্ট পাকিস্তানের পরে আর একটা ইস্ট পাকিস্তান বাংলাদেশে গড়ার মানে কাজ শুরু হয়ে যাবে। তখন বাংলাদেশের বিশেষ করে নর্থ ইস্ট, আসামের জন্য অন্য একটা সমস্যা আসতেও পারে। তো আমি আশা করি আর লগে লগে যে রেফারেন্ডামটা, এই রেফারেন্ডাম যদি ইয়েসের যদি বেশি ভোট হয়, তখন বাংলাদেশের কিছু সংস্কার হবে, সেটা একটা পজিটিভ কথা। একদমই একদমই। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বাবু রয়েছেন। অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, যে বিষয়টি আমি এর আগেও নবদাকেও জিজ্ঞেস করেছি, ভারত দীর্ঘ 15 বছর একটি নির্দিষ্ট দল অর্থাৎ আওয়ামী লীগের উপরে নির্ভর করছিল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ বিহীন নতুন রাজনৈতিক সমীকরণে ভারত কি তার কৌশল পরিবর্তন করে সব দলের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার নীতি নেবে, কি মনে হচ্ছে? অমিতাভ বাবুর হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভর করে তার বাংলাদেশ নীতিকে। হ্যাঁ এবার বলুন, এবার বলুন। আমার কথা শোনা যাচ্ছে না? এখন বলুন, এখন বলুন। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এই মতামতটার বিপক্ষে যে ভারতবর্ষ তার বাংলাদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির উপরে নির্ভরশীল ছিল। এটা সুনির্দিষ্ট বিষয় যে আওয়ামী লীগ জন্মের আগে থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতার অর্জনের প্রশ্নে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে বাংলাদেশের পাশে থেকে তার মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে, এবং সেই মুক্তিযুদ্ধ থেকে স্বাধীনতা আদায়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছেন। আওয়ামী লীগ গঠন বা আওয়ামী লীগ পরবর্তীকালে সরকার পরিচালনা, এই সবটাই কিন্তু মুক্তিযুদ্ধের গর্ভ থেকে এবং পরবর্তীকালে বিস্তৃত হওয়ার সময়। অতএব বাংলাদেশের প্রতি ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে আওয়ামী লীগের প্রতি নির্ভরতা বা এমন ব্যাপারটা ছিল না। ফলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা বা না থাকার একটা প্রভাব ভারতের বাংলাদেশ নীতির ওপরে এসে পড়তে পারে, এটা একটা ঠিক। কারণ অস্বীকার করার জায়গা নেই, টিউন সেটিং যাকে বলা হয় দুটি দেশের মধ্যে, সেক্ষেত্রে ভারত সবচেয়ে সুবিধাজনক বা ভারত সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছে যখন আওয়ামী লীগের মতো একটি জাতীয়তাবাদী দল তারা ক্ষমতায় থেকেছে বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যে নতুন শাসক পক্ষ উঠে আসতে চলেছে, যে জনমতের ভিত্তিতে, এবং 50% বেশি মানুষ সেখানে ভোট দিয়েছেন এবং তারা নতুন সরকার গড়বার পক্ষে রায় দিয়েছেন। যে শাসক পক্ষই আসুন না কেন, তারা কিন্তু এই উপমহাদেশে ভারতবর্ষের অস্তিত্বকে অস্বীকার করে তাদের নিজস্ব কি বলবো জাতীয় এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণ করতে পারবেন না। এবং এটাও নিশ্চিত যে আমি এই প্রসঙ্গে গুজরাল ডক্ট্রিনের কথা বলবো। যখন আইকে গুজরাল আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার প্রবর্তিত বিদেশ নীতিতে যে পরিবর্তনটা এনেছিলেন, যে নেইবার ফার্স্ট, প্রতিবেশীকে আরো বেশি গুরুত্ব দাও, প্রতিবেশীকে আর একটু বেশি সহযোগিতা করো, প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতার প্রত্যাশা না করেই প্রতিবেশীকে যথাসম্ভব সহযোগিতা এগিয়ে দাও। ভারত কিন্তু সেই নীতিকে দীর্ঘ সময় পর্যন্ত এই দক্ষিণ এশীয় অঞ্চলে তথা এশীয় মহাদেশে নিজের বিশ্বস্ততা
সক্ষমতা, নিজের গ্রহণযোগ্যতা, নিজের নেতৃত্ব প্রদানের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য অকাতরে সেই ভূমিকা পালন করেছে। সেটা মানে কোভিডের সময় বাংলাদেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ঘটনা থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, এই শ্রীলঙ্কার পুনর্গঠনের ক্ষেত্রে, মালদ্বীপসের ক্ষেত্রে যে ভূমিকা, সব ক্ষেত্রেই এই নেইবার ফার্স্ট এই পলিসিটাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেছে এবং তার মাধ্যমেই আঞ্চলিক নেতৃত্ব স্থাপনের জায়গাতে ভারতবর্ষ অনেকটা মানে নিজের ফুট বা পদক্ষেপকে শক্ত করতে পেরেছে। এক্ষেত্রে বাকি রইল, যদি কোনো কারণে বাংলাদেশের নির্বাচনে, আমার ধারণা জামাত সম্ভবত ক্ষমতায় আসতে যাচ্ছে না, যদি কোনো কারণে তবু ধরে নিয়ে যে জামাত যদি আসেও, তাহলে পাকিস্তানের সঙ্গে তারা যখন এক ধরনের ভারসাম্য বা পাকিস্তান নির্ভরতা করে তাদের বিদেশ নীতি নির্ধারণের পদক্ষেপ যদি করতে যায়, আমার মনে হয় তার জন্য শেষ পর্যন্ত তাদের অর্থনীতি তার মাসুল গুনবে, তাদের জাতীয় নিরাপত্তা তার মাসুল গুনবে, তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড, যাকে আমরা জাতীয় মানসিকতা বলি, যে মানসিকতার ভিত্তিতে একটি দেশ, তার আমাদের এই জাতীয় মানসিকতা যদি শক্ত হয়, যখন শেখ হাসিনা ছিলেন 15 বছর ধরে সেখানে, তিনি একটি সশক্ত জাতীয় মানসিকতা গড়ে তুলতে পেরেছিলেন, যার ফলে ভারতবর্ষের সঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু আমাদের সাংস্কৃতিক বিনিময়টা অনেক সুঠাম হয়েছিল, সহজ হয়েছিল। অর্থাৎ আমরা সফট স্কিলকে অনেক বেশি ব্যবহার করতে পারছিলাম আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যদি জামাত আসে, সেইখানে কিন্তু এই সফট স্কিল তো নিচে চলে যাবে, মানব সম্পদের অবনমন ঘটবে, মানব সম্পদের বিনিময়ের প্রশ্নটাও ব্যাহত হবে, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিময় অবরুদ্ধ হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ। এবার বিএনপি যদি ক্ষমতায় আসে, মাথায় রাখতে হবে সেখানে তারেক জিয়া, যিনি 17 বছর দেশের বাস্তবতার সঙ্গে পরিচিত নন, দেশের মানে তিনি এক্সাইলে ছিলেন, বিদেশে ছিলেন, যেটুকু তিনি জেনেছেন আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেশ সম্পর্কে যে খবরাখবরগুলো পেয়েছেন, তিনি এসে পৌঁছেছেন অনেকটা আমাদের দেশে যেমন ইন্দিরাজি মারা যাওয়ার পরে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলেন, তো ঠিক সেই একই রকম কায়দাতে আমরা দেখতে পাচ্ছি যে তারেক জিয়া এসছেন। কিন্তু বিএনপির যে রাজনৈতিক জমি আছে, সেই রাজনৈতিক জমির উপরে দাঁড়িয়েই তিনি নির্বাচনে যদি জয়লাভ করেন এবং সরকার গঠন করেন, তবে একটি প্র্যাগম্যাটিক বা যুক্তিপূর্ণ বিদেশ নীতি এবং জাতীয় সরকার পরিচালন নীতি তৈরি করবার জন্যই তাকে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতেই হবে। ভারত নির্ভরতা না হলেও অন্তত ভারত সহযোগিতা ভিত্তিক একটা অর্থনৈতিক সুঠাম পরিকাঠামো কে গড়ে তুলতে হবে। সীমান্ত ক্ষেত্রে পারস্পরিক বিশ্বস্ততাকে এবং সীমান্ত অতিক্রম করে যে সন্ত্রাসবাদ চলতে থাকে, যে প্রক্সি ওয়ার চলতে থাকে, তাকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। অর্থাৎ বিদেশ নীতির প্রশ্নে এবং অর্থনীতির প্রশ্নে বিরাট বড় চাপ মাথায় নিয়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছেন। এইবার সেইখানে তিনি যদি কোনো ধরনের পিছুটান, কোনো ধরনের এই ভারত বিদ্বেষিতার যে আবহাওয়া ইত্যাদির দ্বারা পরিচালিত হন, তাহলে কিন্তু তিনি আবার সেই ফাঁদেই পা দেবেন। এবং শেষ আরেকটি বিষয় এখানে উল্লেখ করতেই হবে যে বাংলাদেশের এই পর্যায়ের রাজনীতিতে সো কল্ড জেন জি, অর্থাৎ নবপ্রজন্ম, যুবা প্রজন্ম এক ধরনের ভূমিকা রেখেছে। এবং একই সঙ্গে সেই জেনজির যে নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরা সরাসরি রাজনীতির এবং এই উপদেষ্টা সরকারের অংশ হয়েছিলেন, তাদের ভেতরে আবার ওই দুর্নীতির প্রবণতা, ওই অল্প সময় পয়সা কামিয়ে নেবার প্রবণতা গ্রাস করে ফেললো, সেটাও আমরা দেখেছি। ফলে এবারের নির্বাচনে জেনজির অংশগ্রহণ কিন্তু একটা বিরাট ব্যাপক মাত্রায় ঘটেছে। এই যে প্রায় 50% বেশি ভোট পড়েছে, এর ভেতরে কিন্তু এই নবীন প্রজন্মের ভোটার, নতুন প্রজন্মের ভোটারের সংখ্যাও ব্যাপক। ফলে তারা দেশের আগামীকে নির্ধারণের প্রশ্নে যদি আবার কোন ধরনের এই বায়াসনেসের দ্বারা পরিচালিত হন, যে সেখানে ওই হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করবার মতো বিভ্রান্তিকর একটা জায়গাকে তারাও সমর্থন দেন এবং সেই ভারত বিদ্বেষিতাকে সোচ্চার করে তোলার চেষ্টা করেন, পরিণাম কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্যই ভালো হবে না। কারণ আগামীর বাংলাদেশটা তো তাদের বাংলাদেশ। তখন শেষ পর্যন্ত দেখা যাবে এদের যে বিত্তশালী অংশটা, তারা হয়তো যেমন যা ঘটে আর কি, সিলেট থেকে হাজারে হাজারে বাঙালি চলে যাচ্ছে লন্ডনে, কানাডায় চলে যাচ্ছেন অভিবাসী হয়ে নাগরিকত্ব নিয়ে, তো ফলে বহির্গমনটা ঘটতে থাকবে সম্পদশালী অংশের। কিন্তু যারা অপেক্ষাকৃত মানে কম সম্পদবান অংশ, দুস্থ গরিব অংশের যে পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু নিজেদের পায়ে কুড়ুল মারার ব্যাপারটাই ঘটবেন। যে ঘটনা ঘটেছে, ওদের দেখানো প্রথম শহীদ
যাকে কার্যত কিন্তু হাসিনার পুলিশ নয়, তার মানে যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে প্রমাণিত হয়েছে তাতে যে তার মাথায় একটি ঢিল এসে পড়ে এবং তার ফলেই তার মৃত্যু ঘটে ইত্যাদি ইত্যাদি। ফলে এইভাবেই তারা বারবার বোকা হবে, এই অপেক্ষাকৃত পিছিয়ে পড়ে থাকা মানুষ, সম্পদহীন অংশের মানুষ। অমিতাভ, আপনাকে একটু থামাবো। এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের একজন সাংবাদিক জুড়ে গেছেন, বাংলাদেশ থেকে সাংবাদিক রয়েছেন বাগদাদ চৌধুরী। আমরা একটু আপডেট জেনে নিই। বাগদাদ, তুমি বাংলাদেশ থেকে রয়েছো, ঢাকা থেকে রয়েছো। এই মুহূর্তে যেহেতু ভোট গণনা চলছে, ঠিক এই মুহূর্তের কত কি আপডেট, কত শতাংশ ভোটে কোন দল এগিয়ে রয়েছে সে বিষয়ে কি জানতে পারছো? জি, আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি বাংলাদেশ থেকে বলছি। আমি বাংলাদেশের একজন সংবাদকর্মী হিসাবে সেই সকাল থেকে বাংলাদেশের কয়েকটি ভোট কেন্দ্রে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে অল্প কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে আসলে সারাদিনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর, এই অভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশের যে আকাঙ্ক্ষার যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আসলে সারা দেশের যে ভোট কেন্দ্র 300 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। সেই ভোট গ্রহণের পর ইতিমধ্যে আসলে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনা চলছে এবং কিছু কেন্দ্রে আসলে যে বেসরকারি যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে ইসলামপন্থী যে জামাত সমর্থিত যে জোট, সেই জোট ক্ষমতায় যাচ্ছে নাকি জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত জোট ক্ষমতায় যাচ্ছে, এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভোটের ফলাফলে এখন পর্যন্ত যে সর্বশেষ খবর, সেই সর্বশেষ খবরে অনেকটাই জাতীয়তাবাদী দল বিএনপি যে জোট, সেই জোট এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। তবে সারা দেশে যে বাংলাদেশে আসলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি ভোট হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে হা এবং না ভোট। হা এবং না ভোটে আসলে যে ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে, হা ভোট অনেকটা এগিয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়। সেই আকাঙ্ক্ষা আজকে পূরণ হলো। ডক্টর ইউনূস সরকার, যে ইউনূস সরকার অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতা গ্রহণের পর থেকে আসলে যে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে সক্ষম হলো। কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটেনি। বাগদাদ, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। এবারে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, 50টি নথিভুক্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল ভোটে লড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক দল, একাধিক অপশন রয়েছে। সেখানে ভোটারদের কেমন রেসপন্স পাওয়া গেছে আজকের গোটা দিন, তারা কি বলছেন? ভোটারটা অনুরোধ করো। জি, আচ্ছা, বাংলাদেশে আসলে এখন পর্যন্ত বাংলাদেশে যে জামাত সমর্থিত যে জোট, যে 71-এর যে বিতর্ক রয়েছে, সেই বিতর্কের পরে এখন আসলে বাংলাদেশের যে সাধারণ মানুষ আসলে এই নির্বাচনে এখন পর্যন্ত প্রায় হচ্ছে 50-এর অধিক পার্সেন্টেজ আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, আমরা যতটুকু খবর পেয়েছি। তবে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই সমর্থন দিচ্ছে নির্বাচনে। হ্যাঁ, উভয় পক্ষে আসলে এই প্রজন্মের যারা ভোটার, তারা উভয় পক্ষকে আসলে সমর্থন দিচ্ছে। তবে এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটার, যারা নতুন ভোটার হয়েছে, প্রায় 6 কোটির মতো ভোটার তারা ভোট প্রদান করেছে। তো এক্ষেত্রে যারা হচ্ছে যে এর আগে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আকাঙ্ক্ষা রয়ে গেছে। সেই আকাঙ্ক্ষা থেকে এখন এই বছর আসলে সেই প্রত্যাশার ভোটটি দিতে পেরেছে। একেবারে বাগদাদ, কি মনে হচ্ছে এখন তুমি বললে বিভিন্ন ভোট কেন্দ্রে তুমি গিয়েছো, সে জায়গায় দাঁড়িয়ে ভোট গণনা চলছে, সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে আরো একবার আমি জানতে চাইবো যে কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের আগামী আগামী দিনে বাংলাদেশ কার হাতে কার দখলে যেতে চলেছে, কার ক্ষমতায় আসতে চলেছে, কেমন রেসপন্স মিলছে ভোট গণনায়? আপাতত যে ভোট গণনার যে রেজাল্ট উঠে আসছে, কি মনে হচ্ছে? আপাতত রেজাল্ট যদি বলি, আমি আগামীকালই আসলে বাংলাদেশের ক্ষমতার মসনদে কে বসতে যাচ্ছে, সেই চূড়ান্ত ফলাফলটি আগামীকালই জানিয়ে দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে জাতীয়তাবাদী যে জোট রয়েছে বিএনপি, সেদিকে আসলে যাওয়ার সম্ভাবনা দেখছেন। আবার কেউ কেউ বলছেন যে আসলে জামাত সমর্থিত জোটও ক্ষমতায় আসতে পারে। তবে অনেকটা সমীকরণে এই মুহূর্তে আসলে জাতীয়তাবাদী দল বিএনপি সমীকরণটা এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সেটা আমি জানতে পেরেছি এবং বিভিন্ন কেন্দ্রে আমি যেটা দেখেছি আসলে মানে উচ্ছ্বাস নিয়ে আসলে মানুষ ভোট প্রদান করছে। একদম একদম, আমরা ছবিও দেখতে পেয়েছি। বেশ বেশ বাগদাদ, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের যে সাংবাদিক বাগদাদ থেকে জানলাম ঠিক কি আপডেট এই মুহূর্তে, যদিও এখনই বলা যাচ্ছে না যে কার ক্ষমতা আসতে চলেছে, পরবর্তী বাংলাদেশ সরকারকে গঠন করতে চলেছে, আপাতত বলা যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সঞ্জিদা খানমজি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিদা খানমজি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আওয়ামী লীগের ছাড়াই এবারে প্রথম বাংলাদেশের নির্বাচন, এবং কিছুক্ষণ আগে শেখ হাসিনা টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে নিজের মতামত প্রকাশ করেছেন। প্রহসনের যে প্রহসন শব্দটা উল্লেখ করেছেন তিনি বলেছেন প্রহসনে যে ভোট সেটা দাঁড়িয়েছে, এবং সে বিষয়ে আপনার কি বক্তব্য? আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা রয়েছেন উপস্থিত সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে যে নির্বাচনটি হচ্ছে, আমি যেটি বলবো সেটি নির্বাচনটি আসলে কিন্তু বৈধ নয়। একটা অবৈধ সরকার, যে সরকার অসাংবিধানিক একটি সরকার, জোর করে ক্ষমতায় বসে তার অধীনে নির্বাচন হচ্ছে, এবং যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি অবৈধ। আর ভোটের বিষয়ে 2008 সালের ভোটের কথা আপনারা বলেছেন। 2008 সালের ভোটে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথম নির্বাচিত হয়েছিলাম সংসদ সদস্য হিসেবে ঢাকা 4 থেকে। সেখানে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ধানের শীষ, এবং প্রায় 50,000-এর বেশি ভোটের ব্যবধানে আমি জিতেছিলাম ওই নির্বাচনে। তারপরে সেই নির্বাচনে আপনি দেখবেন সেই নির্বাচনটি নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু সেখানেও আমরা দেখেছি বিএনপি সিট পেয়েছিল মাত্র 30টি সিট। প্রথমে 29টি পেয়েছিল, পরে আরেকটি পেয়েছে। মাত্র 30টি সিট পেয়েছিল বিএনপি। 2/3 মেজরিটি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তারপরের চিত্রটা আমরা সেখানে দেখেছি যে জামাতের এখন যে পরিমাণ ভোটের কথা শুনছি এই নির্বাচনে, এত পার্সেন্টেজ জামাতের ভোট ছিল না কখনো। আওয়ামী লীগের পরে সেকেন্ড হাইস্ট পাইতো সবসময় এই বিএনপি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টাল ভোটের যে রেজাল্টটা, পোস্টাল ভোটে কিন্তু আপনি দেখবেন যে 3% ভোট পড়েছে, অর্থাৎ 100 ভাগের 3 ভাগ ভোট এখানে কাস্ট হয়েছে পোস্টাল ভোটের। তার মানে কি? তার মানে 97% মানুষ এই ইউনূসের এই অবৈধ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, অর্থাৎ বর্জন করেছে। প্রত্যাখ্যান করেছেন। পোস্টাল ভোটে 3% লোক ভোট দিয়েছে, 97% লোক বর্জন করেছে। আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি আগের দিন রাত, অর্থাৎ 11 তারিখের রাত 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে বিভিন্ন কেন্দ্রে জোর করে ঢুকে ঢুকে ভোট দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই 12 তারিখে সকালবেলা ভোট হওয়ার কথা ছিল, সেটি আমরা দেখছি রাত সন্ধ্যা 7টা থেকে 8টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটের সিল মারা আমরা দেখেছি। সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত ছবি আমাদের কাছে এসেছে। সুতরাং এই যে ভোটটি হচ্ছে, এটি প্রথমত তো অবৈধ, তারপরে সে আগের দিন থেকে ভোট পড়া শুরু করেছে। আর আজকে আমি যতগুলি ভোট কেন্দ্রের ছবি পেয়েছি, ভিডিও পেয়েছি, ভোট কেন্দ্রে জনশূন্য ভোট কেন্দ্র। ইউরোপীয় ইউনিয়নের যারা নাকি দেখতে গিয়েছিল এই হিসেবে, সেখানে কিন্তু আমরা দেখেছি সেই ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা, তাদের সামনেও দেখেছি ভোট কেন্দ্র ফাঁকা। ভোট কেন্দ্র ফাঁকা দেখেছি আমরা। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আমরা দেখেছি সেই সময়টা, দেখেছি যে সেই কেন্দ্র ফাঁকা, ভোটার নেই। 12টা পর্যন্ত আমরা দেখেছি এক একটা কেন্দ্রে 8টা, 10টা, 15টা, 20টা করে মাত্র ভোট কাস্ট হয়েছে। সেখানে এই 50% ভোট কাস্ট দেখানো হচ্ছে, এটাও আমি মনে করি এটা সঠিক নয়। এটা 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 পুরো ভোটের কার্যক্রমটাই যেমন অবৈধ, তেমনি ভাবে এই জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি প্রহসন। মোহাম্মদ ইউনূস বলছেন যে এই যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর যে অনুষ্ঠিত হয়েছে গণভোট, শান্তিপূর্ণভাবে হয়েছে, সুশৃঙ্খলভাবে হয়েছে এবং উৎসব মুখর, এমনটাই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, তিনি তো বলবেনই, তিনি তো নিজেই তো অবৈধ, তিনি নিজেও অবৈধ। একটা ভোট করছেন সেটাও অবৈধ, এবং এই ভোটের মধ্য দিয়ে আগের দিন থেকে ভোট শুরু হয়েছে এবং আজকে এই পর্যন্ত 50% ভোট কাস্ট দেখাচ্ছে। এই 50% ভোটার তো কেন্দ্রে যায়নি। আমরা দেখেছি তো, আমরা শত শত কেন্দ্রের ছবি আমাদের কাছে এসেছে, ভিডিও এসেছে, সেখানে ভোটাররা কেন্দ্রে যায়নি। বাংলাদেশের ভোটাররা শেখ হাসিনা যে ভোটের কথা বলেছেন, যে ভোট কেন্দ্রে
যাবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসলে বাংলাদেশের মানুষ পালন করেছে, ভোট কেন্দ্রে যায়নি। বেশ, আপনি বলছেন এখন ভোট জোর করে কিছু কিছু জায়গায় তারা এই আয়োজনটি করেছে, এজন্যই বলেছেন এটি প্রহসনের নির্বাচন, এটি হচ্ছে নাটক তাদের। কিন্তু আমি 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 এবারে প্রণব বাবুর কাছে যাব। প্রণব বাবু, যেমনটাই বক্তব্য উঠে আসছে যে সঞ্জিদা খানমজি যেমনটাই বলছেন, একেবারে প্রহসনের ভোট, যেমনটা শেখ হাসিনা বলছেন, তিনি বলছেন একেবারে অবৈধভাবে এই ভোট প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে বাংলাদেশে। আজ কি বলবেন এই বিষয়ে? প্রণব বাবু একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আপনার অডিও আসছে না, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখন বলুন, এখন বলুন। নব ঠাকুরিয়া আমার খুব আমার বন্ধু নব ঠাকুরিয়া। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এবার। হ্যাঁ, নব যেটা বলছে যে ইউনেস্কো ভালো মানুষ, বাংলাদেশে ভোট ভালো হয়েছে, আমি আমি বুঝতে পারলাম না যে নব কোথা থেকে এই ডাটা পেলো ইউনুস ভালো মানুষ। আমরা যদি আজ আলোচনা যখন আমরা বসবো, আমরা ইতিহাসকে ভুললে চলবে না, ইতিহাসকে সাথে নিয়েই আমরা আলোচনা করতে হবে। আজকে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো একটা ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে, একটা গণভোট করা হয়েছে, সে গণভোটে 84টা সংশোধনী করা হয়েছে। যেই 84টা সংশোধনীতে সংবিধানে থাকবে না 71-এর ইতিহাস, সংবিধানে থাকবে না বাংলাদেশের মুজিবের অবদানের কথা, এবং এটা পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনুস করেছে। মোহাম্মদ ইউনুস কোনোদিনই রাজনীতি করেনি। একটা দলকে দেশ থেকে বের করে দিয়ে ভোট করানো হয়েছে। যেই দলটা স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল বাংলাদেশে, যে দলের নেতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, ওই দলকে বের করে দিয়ে, শেখ হাসিনাকে বের করে দিয়ে, ওদের নেতাদের হত্যা করে, কিছুদিন আগেও জেলে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মারা গেছেন, নৃশংসভাবে হত্যা করে দিয়ে অনেক আওয়ামী লীগ কর্মীকে এখন পর্যন্ত যা হিসাব আছে যে তদারকি সরকার গঠনের সময় প্রায় 200 জনের মতন আওয়ামী লীগ কর্মী নেতাকে হত্যা করা হয়েছে। তারপরে একটা ইউনুস জোর করে, ও রাজনীতি করেনি কখনো, ওর কোনো ভূমিকা ছিল না, শুধু সুদের ব্যবসা করেছে। ও বসে জোর করে একটা ইলেকশন করিয়েছে, একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করে। এটা কি ইলেকশন? আমি তো বুঝতে পারছি না আপনারা আলোচনাটা কোন দিকে নিতে চাইছেন। আপনারা যদি ইউনুসকে প্রশংসা করতে বসে থাকেন তাহলে আমি এখান থেকে লিভ করব। না। আজকে আমরা প্রেক্ষাপটটা আলোচনা করছি, বাংলাদেশের নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া, এবং পাশাপাশি যে সমস্ত ছবি ইতিমধ্যে উঠে আসছে যে বিএনপি মুখোমুখি জামায়াতে ইসলামী আমাদের দাঁড়িয়ে ভারতের সঙ্গে আগামী দিনে বাংলাদেশের যে একটা, হ্যাঁ বলুন। আপনার প্রতিবেশী যদি, যিনি অ্যাঙ্কার আছেন ওনাকে বলছি, আপনার প্রতিবেশী একটা বাড়িতে যদি সবাই মানে মেইন অভিভাবককে বা মেইন বড় একটা লোককে, যা প্রভাব ছিল বাড়িটা তৈরি করার ক্ষেত্রে, ওনাকে যদি আপনি বের করে দিয়ে বলেন এই বাড়িটা এখন ভালো আছে, এটা তো এরকমই হচ্ছে বেশ বিষয়টা। একদমই গ্রহণযোগ্য নয় বিষয়টি। একটা আপনি যদি দেখেন 1972 সালের 4 ডিসেম্বর যে সংবিধান গৃহীত হয়েছিল এবং 16 ডিসেম্বর থেকে যে সংবিধান কার্যকর হয়েছিল, এই সংবিধানকে মুছে দিল কারা? কিছু ছাত্র এবং বাইরের একটা পাকিস্তানের মদতপুষ্ট একটা পরিকল্পিতভাবে একটা দেশকে গণতান্ত্রিক যে পরিকাঠামো, গণতান্ত্রিক যে ভিতকে শেষ করে দিল আজকে।
আপনি আপনি জানেন বর্তমান যে সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান আছে, আপনারা জানি না আপনারা এখানে আসেন কজন সংবিধানের প্রিলিমিনারিটা পড়েছেন। সংবিধানের যে মূল নীতিটা, সংবিধানের মূল নীতিতে কি ছিল? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ। ধর্ম কি? ধর্ম ইসলাম, কিন্তু সব ধর্মের সমান মর্যাদা থাকবে। এই কথাগুলো এখন 84টা সংশোধনীর পরে এই কথাগুলো থাকবে না। বাংলাদেশে কে ক্ষমতায় আসলো, কে বিরোধী দলে বসলো, এটা আজকের দিনে ম্যাটার না। কিন্তু আপনারা মানে মূল জায়গাটাতে আপনারা বুঝতে পারছেন না কেউ। জুলাই সনদ এবং গণভোট সেটার কথাই তো বলছেন। এখন আর বাংলাদেশে না এখন আর বাংলাদেশে হিন্দু থাকতে পারবে না। হিন্দু শূন্য হবে বাংলাদেশে, মৌলবাদী কান্ট্রি হবে বাংলাদেশে, পাকিস্তানি ইশারাতে চলবে। সে তারেকে বসুক আর আমিরে বসুক, যে রহমানই বসুক। আরে বিএনপি তো যদি বিএনপি ক্ষমতায় আসে, প্রণব, যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি একই ছবি থাকবে? আরে শুনুন না, বিএনপি বিগত দিনে কার দোষ ছিল? জামাতের দোষ ছিল। ওরা মৌলবাদীদের এ টিম আর বি টিম, একদম পরিষ্কার। আমি প্রথম দিন থেকে বলেছি, আপনারা কেউ আপনারা এখানে বসে নির্বাচনটাকে জাস্টিফাইড করার চেষ্টা করছেন। বেশ, ব্যালটে বাংলাদেশ নিয়ে আজকের আমাদের আলোচনা, এবং আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া। নবোদয়, বিরতির আগে যে প্রশ্নগুলো প্রণববাবু তুলছিলেন, একেবারে তিনি বলছেন যে আওয়ামী লীগ নিয়ে একাধিক প্রশ্ন তিনি আপনাকেও করেছেন এবং নিউজিল্যান্ড বাংলার সামনেও তিনি রেখেছেন, কি বলবেন? হ্যাঁ, মানে প্রণব তো আমার অনেক ভালো বন্ধু। নর্থ ইস্টে 10 জন ভালো সাংবাদিক মধ্যে প্রণব একদম। কিন্তু কথা হলো কি, প্রণব উনিও ভারতীয়, আমিও ভারতীয়। উনি যদি প্রশ্ন করে যে ইউনিস খারাপ, ইউনিস ভালো, তুমি কোথা থেকে খবর পাড়ো? আমি তোমাকে প্রশ্ন করতে পারি, তুমি কোথা থেকে খবর পাড়ো? তুমি তো বাংলাদেশি নয়। আর বাংলাদেশের দায়িত্ব তোমাকে নিতে কে বলছে? বাংলাদেশের লোক যদি চায় সেটা ইসলামিক রিপাবলিক, সেটা চাই যে হবে। বাংলাদেশের লোক যদি চায় সেটা ডেমোক্রেসি, পার্লামেন্টের ডেমোক্রেসি, সেটাই হবে। আমি ইন্ডিয়ান থেকে এত বেশি ডিকটেশন কেন? বাংলাদেশের লোকের অধিকার, সেই দেশটা কীরকম চালাবে? বিএনপি, আওয়ামী লীগ আর কই অন্য কোনো দল যদি থাকে, তো উনার দায়িত্ব। তো ইন্ডিয়ান হয়ে বাংলাদেশের জন্য যা বেশি মানে এই যে সর্দারগিরি, এই হেডমাস্টারির কথা ভালো নয়, সেটা আমি খারাপ কাজ করছি। আর সেখানে আমি খানম বেদায় একটা প্রশ্নটা করেছিলাম কি, 2024 ইলেকশনে পোলিং পার্সেন্টেজ কত ছিলেন? 25-এর বেশি না 25-এর কম? 25-এর কম হলে সেটা কি বৈধ সরকার? শেখ হাসিনা যদি 25% ভোট পেয়ে যদি জিতে যায়, সেটা কি বৈধ সরকার? আর 55% যদি পোলিং হয়, বাংলাদেশের লোক যদি পার্টিসিপেট করে, সেটা কি অবৈধ সরকার? সেটাকে মানতে হবে। আর শেখ হাসিনা যে ইন্ডিয়াতে আসে, আপনি বলুন, শেখ হাসিনা এটাকে বলতে পারবে যে শেখ হাসিনার আমলে 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে কি হিন্দু অত্যাচার না হতো? বাংলাদেশে কি টেম্পল কলাপস না হতো? বাংলাদেশে কি হিন্দু পরিয়াল সেখান থেকে ভারতে আসার কথা ছিল না? সেটা তো ইকুয়ালি ফ্রড, ইকুয়ালি রং, এর ফেক মেসেজ। শেখ হাসিনা ইজ ইকুয়ালি অ্যান্টি ইন্ডিয়া, ইজ ইকুয়ালি অ্যান্টি হিন্দু। আর একটা মনে রাখবেন, শেখ হাসিনা যখন ভারত আশ্রয় দিয়েছে ভালো কাজ করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভালো কাজ করছে, না হলে শেখ হাসিনা করতে মারে যেত পিএম ওটে, ঠিক আছে। কিন্তু শেখ হাসিনা একবারও ভারতের সিন্ধু সমাজকে কখনো বলছেন কি আমার খারাপ লাগছে, এটা হিন্দু মেজর দেশে আমি আশ্রয় নিয়েছি, কিন্তু এই হিন্দুকে আমি যখন প্রাইম মিনিস্টার ছিলাম 15 বছরের বেশি, তখন কিন্তু আমি সাপোর্ট দিতে পারছিলাম না, তখন কিন্তু আমি সেফগার্ড দিতে পারছিলাম না। শেখ হাসিনাকে কখনো বলছে যে ভারতবর্ষের যে হিন্দু মেজরিটি দেশ, এই দেশতে আশ্রয় নিয়ে একবার উনি বলছে যে হিন্দু সমাজের জন্য আমার ধন্যবাদ থাকলো, আমার একটু খারাপ আছে, একটু ক্ষমা চাইছে না? আপনি পৃথিবীর এনে একটা দেশ আপনি বাতান, একটা পলিটিক্যাল লিডার বাতান যে বলছে যে শেখ হাসিনাকে আমি আশ্রয় দিতে চাই। পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো নেতা শেখ হাসিনা আশ্রয় দিতে চাই না, তাও আমি আশ্রয় দিয়েছি। সেটা আমার মার্সি, সেটা আমার কাইন্ডনেস। কিন্তু কাইন্ডনেসের উপর উনি দবায় থাকবে, উনি একটু এখান থেকে যে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে, সেটা একদম ভালো নয়। বাংলাদেশে ইলেকশন উনার কাছে প্রশাসন কে বলছে? আপনি তো এখন 1.5 বছরের মধ্যে দিল্লিতে আছে, আপনি কিরকম জানলেন সেটাতে প্রশাসন হয়েছে? বাংলাদেশের 50% লোক যদি চায় যে সেখানে ইলেকশন বৈধ, যে বৈধ। ভারতের কি অধিকার আছে সেই দেশের উপর মাত মাথায়? এই নিয়ে কিছু বলার অত্যন্ত খারাপ কথা। 71-এ ভারতের আর্মি সাপোর্ট করেছে, ভালো কথা, কিন্তু বাংলাদেশের স্বতন্ত্র দেশ,
পশ্চিমবঙ্গের অনেক বাঙালি, ত্রিপুরা অনেক বাঙালি এটা এক ধরনের মেন্টাল প্রবলেম আছে কি উনি বাংলাদেশে একটা নিজের প্রভিন্স বলে মান করে। না, বাংলাদেশের স্বতন্ত্র জাতি, এটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন নেশন। উনাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে, আর বাংলাদেশের লোকের উপর নির্ভর করবে সেই দেশে উনি কিরকম চালায়। আমি হয়তো বলতে পারি যে সেখান থেকে কোনো সমস্যা এই দেশে বা আসামে আসতে পারে না পারে সেটা, আদারওয়াইজ we don't have any concern on Bangladesh, how they feel about their own country and how they grown up their own country. That's all. Here, আমি here. একদমই অমিতাভ বাবুর কাছে এই বিষয়ে যাব যে তিনি যেমনটাই হ্যাঁ, বললেন হ্যাঁ, একটু 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 আচ্ছা। না না একটু না, শুনুন 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 ঠিক আমি আছে। একটু বলছি এক মিনিট বলুন, এক মিনিট বলুন বলুন। এক মিনিট আমার বন্ধু নব যে কথাগুলো বলেছে খুব ভালো বলেছে। তো এতদিনে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার বন্ধু মৌলবাদী প্রেমী, বাংলাদেশ প্রেমী, কদিন পরে পাকিস্তান প্রেমী হবে, এবং যেভাবে আমাদের অনুপ্রবেশগুলো হচ্ছে আমার বন্ধু এইসব এগুলোকে, অবান্তর কথা একটু সমর্থন করছে। বন্ধ করতে বলুন প্লিজ। Pradop, এই অবান্তর সরলীকরণ বন্ধ করতে বলুন শুনুন ওনাকে। না, আরে কথাটা মাননীয় শুনুন না। সঞ্চালিকা এই ধরনের অবান্তর কথা না হলেই ভালো। Limit করছো না, limit করছো না, এটা political debate. Yeah, actually he is crossing the আরে limit. কথাটা শুনুন না। Actually he is Don't crossing cross the the limit. What nonsense is this? কথাটা শুনুন এই ধরনের কথাবার্তা উনি বলেন কি করে? না, অত্যন্ত অপমানজনক কথা বলেছেন। সঞ্চালিকা আমাকে আমার থেকে প্রশ্ন ছিল, উনি আমার থেকে সময় নিয়েছেন, ওনাকে থামান। কোনো পার্সোনাল কমেন্ট করা যাবে না। তোমার মোর সম্পর্কে একদম। এবার আরে আমি আমাকে বলতে দাও। করনি তো, না, শুনো না। আপনি বলছেন না না আরে রাগ আপনি হচ্ছে যে- কেন তুমি? আরে আমি রাগ হচ্ছে কেন? না, না, তুমি কি বলছো? হ্যাঁ, মৌলবাদী বলে বাংলাদেশে বলা যাবে না। আমাকে বলেছিলেন, আমাকে এবার বলতে দাও। উনি মাঝখান থেকে নাক গলিয়ে ঢুকে পড়েছেন। হ্যাঁ, বেশ আরে আমার কথাটা শুনো না, তুমি রাগ হচ্ছে বেশ, কেন? প্রণব বাবু, রাগ হচ্ছে একটু কেন? একটু অপেক্ষা করুন। প্রথম আমি কথা একটু হচ্ছে অমিতাভ বাবুর কথা প্রথম বলি। কথা হচ্ছে ত্রিপুরা থেকে বসে যিনি বলছেন, বেশ অমিতাভ বাবুর বক্তব্য আমি একটু শুনে নিই, তারপর আপনার আরে ওদের থামান, ওদের থামান। একদম প্রণব বাবু আপনার কাছে আমি আসবো। শুনুন না, আগে অমিতাভ শুনুন, বাবু কিছু একটা বলতে প্রথম চাইছেন কথা এই বিষয়ে ত্রিপুরা আমি থেকে প্রশ্ন বসে করছি। যিনি বলছেন, হ্যাঁ, বলুন অমিতাভ বাবু বলুন। প্রথম কথা ত্রিপুরা থেকে বসে যিনি বলছেন তাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, অত্যন্ত মানে কড়া ভাষায় ধিক্কার জানাচ্ছি। আপনি যেই হন, অত্যন্ত নোংরা কথা বলেছেন। আপনি যত বড় সাংবাদিক হন, যত বড় অভিজ্ঞই হন, অত্যন্ত নোংরা কথা বলেছেন। আপনার প্রতি তীব্র ধিক্কার রইল। ভারতবর্ষের আপনি যেই হন না কেন, পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের সার্বভৌমত্বকে অস্বীকার করে তার উপরে আপনি আপনার দাদাগিরির হক ফলাতে পারেন না। তারই মাসুল আজকে দিচ্ছে এই উপমহাদেশ। সুতরাং ওদের স্বাতন্ত্র্যকে সম্মান করতে শিখুন। এটাই আমাদের পঞ্চশীলের নীতি ছিল, এটাই আমাদের বিদেশ নীতির মূল আদর্শ ছিল। আপনার আগ্রাসী মনোভাবের ফলাফল আজকে আমরা ভোগ করছি। সুতরাং ওদের দেশে নির্বাচন পরিপূর্ণভাবে হোক, সেখানে যদি কোনো জালিয়াতি হয় দায়িত্ব তাদের, ওখানে যে সরকার গঠিত হবে সেটা তাদের দায়িত্ব, তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা কেবলমাত্র দুই দেশের মধ্যে সম্পর্কের প্রভাব নিয়ে আলোচনা করতে পারি, একদম। এর বাইরে কোনো মাতব্বরি করতে পারি না। আপনাদের আসলে এক ধরনের মৌরুষি পাট্টা জ্বলবে গেছে। আমার পূর্বপুরুষও ওই দেশ ছেড়ে এসেছিলেন, নোয়াখালী থেকে আমরা বিতাড়িত হয়ে এসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই স্মৃতি আমার ভেতরে লালন করি। ওই দেশটাকে আমি ভালোবাসি আমার মতোই আরেক বাংলাভাষী মানুষ থাকে বলে, কিন্তু তাই বলে দাদাগিরি চাপিয়ে দিতে পারি না। এই কারণেই একটা পুরো জেনারেশন ভারত বিদ্বেষী হয়ে গেছে আপনাদের এই ধরনের মানে গোড়ামির জন্য। আপনারা কাকে মৌলবাদী বলছেন? মৌলবাদী আপনারা। এবং সবচেয়ে বড় কথা, আমরা কেন, পৃথিবীর কোনো শক্তি চায় না যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী দল পৃথিবীর কোন দেশে ক্ষমতায় আসুক। সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ, ভারত হলে ভারত, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল। আমরা কোথাও চাই না কোনো ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী দল ক্ষমতায় আসুক। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, এবং তার জন্য একটি আধুনিক চিন্তার পরিবেশ গড়ে উঠুক, গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ গড়ে উঠুক। বাংলাদেশ একটা মানে টার্মোয়েল পার করে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তার ভবিষ্যৎ নির্ধারিত করতে চলেছে। এই মুহূর্তে আমাদের শুভেচ্ছা জানানো ছাড়া অন্য কিছু করার নেই। সে দেশে যে প্রক্রিয়াতে এর আগেও সেনা অভ্যুত্থান হয়েছে, এর আগেও অনেক রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে নির্বাচন হয়েছে, এর আগেও অনেক অল্প শতাংশ ভোটের ভিত্তিতে সরকার নির্ধারণ হয়েছে। বাংলাদেশ নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তার গণতন্ত্র, অপরিপক্ক গণতন্ত্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমরা কে তাকে সম্পূর্ণ খারিজ করে দেবার বা কোনো একটি দলের পক্ষে অন্ধ সমর্থন নিয়ে পাশে দাঁড়ানোর? আপনি কিসের ভিত্তিতে বলছেন এই সব কথা? সুতরাং আপনি কেবল আপনার সুবিধাটা দেখবেন যে আওয়ামী লীগ থাকলে আপনি কি কি ট্রানজিট পাচ্ছেন, আপনি কি কি ট্রেডের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন, সে ভূকৌশলগত কি সুবিধাগুলো আদায় করে নিতে পাচ্ছেন। আর বাংলাদেশের মানুষের প্রশ্নটা নিয়ে ভাববেন না।
আপনি পেরেছেন? আপনার রাজ্যেরই আপনার দেশেরই এক নেত্রীর জন্য পেরেছেন তিস্তার জল দিতে ওদেরকে? আপনার প্রধানমন্ত্রীর মুখ পুড়ে যায়নি? মনমোহন সিং এর মুখ পুড়ে যায়নি? তখন কি ভূমিকা ছিল আপনার? এবার শুনুন, একটু শুনুন। সুতরাং এই ধরনের একটু শুনুন। কথা বলে আপনার দৃষ্টিভঙ্গি আরে যেই অত্যন্ত বিভ্রান্তিকর, অত্যন্ত অত্যন্ত জাতীয় স্বার্থ বিরোধী। আমি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা আপনি হয়, সংকীর্ণ স্বার্থকে যেখানে দেখছেন। জঙ্গিদের ঘাঁটিকে কিন্তু প্রশ্রয় আদতে দেওয়া হয়, এই এগুলো সমর্থন করতে উপমহাদেশে আপনাকে ধিক্কার শান্তি জানাই। শৃঙ্খলা বজায় আপনি রাখতে হলে মৌলবাদী, আপনাকে আপনি দাদাগিরি মৌলবাদী মনোভাব ছাড়তে হবে। আপনি মৌলবাদী, স্বাভাবিক নেতা হিসেবে বা জায়গা পাকিস্তানকে তখনই পাবেন সমর্থন করেন, যখন আপনি বাংলাদেশকে সমর্থন বিশ্বস্ততা অর্জন করবেন। সমর্থন সেই করেন। বিশ্বস্ততা অর্জন যে করুন। প্রতিবেশী আমি ঘাঁটি, জানি না আপনারা কি যে ভিত্তিতে প্রতিবেশী সাংবাদিকতা ঘাঁটি করেন। আপনারা ভারতের সাংবাদিক। বিরুদ্ধে ব্যবহার করা হয়, ভায়াস তাদেরকে বসে আছেন। সমর্থন করি না। একটা দেশের আপনি পররাষ্ট্র সমর্থন নিয়ে করতে সম্পর্কে, পারেন, একটা দেশের জাতীয় আপনি সমর্থন করতে স্বার্থ পারেন। সম্পর্কে biased হয়ে আপনি আপনারা মৌলবাদীকে রাজনীতি করতে সমর্থন আসেন। করছেন। সাংবাদিকতা করতে আসেন। আর অত্যন্ত যে নিন্দনীয় যে আপনার যে দৃষ্টিভঙ্গি। প্রতিবেশী যে প্রতিবেশী আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়, যাদের আমাদের জঙ্গিগুলোকে ওদের ঘাঁটি করে, আরে দূর বসাই, এগুলোকে আপনারা সমর্থন করতে পারেন, আমরা করি না। আপনাকে ধিক্কার, আপনি মৌলবাদী, মৌলবাদীদের এই কথা বলছেন আপনি। আপনি অর্জন কি করতে বলছেন পারেন আপনি? এটা কি জানেন বিশ্বাসযোগ্যতা। আপনি? এতদিন তো তারা বলছিল আপনি না। কি জানেন? হঠাৎ করে কি কেন শুরু বিশ্লেষণ হলো এই আপনি? উৎপাত? আপনি আপনার মৌলবাদীদের ব্যর্থতা, কথা আপনার বলছেন? নীতির ব্যর্থতা, আপনার আপনি ইন্টেলিজেন্সের ব্যর্থতা। মৌলবাদীদের কথা বলছেন? সেগুলো আপনি স্বীকার করছেন না। বাংলাদেশের জঙ্গিদের ঘাঁটি আমরা ভুক্তভোগী, আমাদের আপনি প্রচুর লোককে অত্যন্ত মেরেছে একপেশে বাংলাদেশ কথা থেকে বলছেন। জঙ্গিরা এসে। আপনি যা বলছেন তা ভারতের জাতীয় রাজনীতির সঙ্গে বিএনপির বিদেশ আমলে নীতির প্রচুর সঙ্গে লোককে মেরেছে কোনোভাবে ত্রিপুরার, আপনার বাংলাদেশ থেকে জঙ্গিদের আপনার ঘাঁটি করে আমাদের মতামত একটি প্রচুর লোককে দলীয় মেরেছে। মতামতের সমতুল। আমার আমরা দেশের জাতীয় ভুক্তভোগী, স্বার্থের আপনারা সঙ্গে ভুক্তভোগী মোটেই না। আপনার আমাদের মতামত বহু যায় না। হিন্দুকে একজনকে অনেক থামাতে মারা হবে। হয়েছে এখানে। বক্তব্য রেখেছেন আসাম থেকে আবার একজনকে জাতীয় মিউট সাংবাদিক করে কথা রাখেন। করতে বললেন। পারেন। অনেক সচেতন কথা আরেকজনকে রেখেছেন। সুযোগ দেন। আপনারা এবং ওই নিরপেক্ষ বাংলাদেশকে বক্তব্য সমর্থন রেখেছেন। করতে পারেন। বেশ আপনারা বেশ আমি মৌলবাদী। একটু কিন্তু আমি ভালো একটু হচ্ছে না। থামাবো। আমি একটু থামাবো কিন্তু যে সাধারণ বিষয় নিয়ে এখন মানুষকে আলোচনা হচ্ছে আওয়ামী লীগ ভারতবর্ষের নিয়ে। জাতীয় স্বার্থের সঙ্গে মোটেই আপনার এই মতামত অনুপন্থী নয়। বেশ বেশ আমি সঞ্জিদা খানমজির কাছে যাব। সঞ্জিদা ম্যাডাম, আপনি কিছু বলতে চাইছেন এই মুহূর্তে যে আমাদের আলোচনা চলছে এবং অভিযোগ পাল্টা অভিযোগের যে বিষয়টি উঠে আসছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি মন্তব্য? না দিদি, আসলে আপনার যে নিউজ লাইভের যে আজকে প্রোগ্রামটা, এটি আসলে আমি বলবো যে কিছুটা হলেও আপনাদের এই প্রোগ্রামের সম্মানটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। কারণ দুজনেই ইন্ডিয়ান এবং দুজন যেভাবে তর্ক করছেন, আমি বলবো যে আপনি সঞ্চালককে অনুরোধ করব দিদি, আপনি সবাইকে একসাথে অ্যালাউ করবেন না, একজন একজন করে মিউট করে রাখেন। একজনকে শুধু আনমিউট করবেন যে কথা বলবে, আসলে নাহলে আপনি প্রোগ্রাম তো করতে পারবেন না। একদম তর্ক চলছে তো সবাই তর্কের কথা মধ্যে- বলছে, সবাই একই সাথে সবাই কথা বুঝতে বলছে। পেরেছি, বুঝতে পারছি। আপনি এবার একটু যদি আপনার প্রতিক্রিয়াটা রাখেন এই হ্যাঁ। মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, আমি যেই কথাটা বলছি, দুজন দাদাকেই সম্মান, দুজনের প্রতি সম্মান রেখেই বলছি। সেটি হচ্ছে যে বাংলাদেশ ভারত একেবারেই আমাদের স্বাধীনতার সপক্ষে। সবসময় আমরা দেখেছি ৭১-এ কিভাবে ভারত আমাদেরকে সাহায্য করেছিল। একদম। সেটা কিন্তু পার্টিকুলার কোনো দল না, হুম ভারত, আমি বলবো যে ভারত সাহায্য করেছিল। এখন সেই সময়টা পাশাপাশি দুটো দেশ একে অন্যের সহযোগিতা ছাড়া কোন দেশের জন্য মঙ্গল হবে না। এখন আপনি আমাকে বলুন যে এই যে দুজন সাংবাদিক এরকম ভাবে নিজেদের মধ্যে বিষোদাগার তৈরি করছেন, তাতে কিন্তু ইন্ডিয়ার জন্য কি সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না? ইন্ডিয়া সবসময় বাংলাদেশের ভালো চাইছে এবং বাংলাদেশও আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধুর সরকার, শেখ হাসিনার সরকার, এই দুটো সরকারই, আওয়ামী লীগ সরকার সবসময় ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এখন যেটি হচ্ছে, আমি বারবার বলছি যে একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং আগের দিন রাত সন্ধ্যা ৭টার থেকে নির্বাচনে ভোট দেওয়া শুরু হয়েছে অবৈধভাবে এবং ৫০% ভোট কাস্ট দেখানো হয়েছে মিথ্যাভাবে, অবৈধভাবে। এবং এই মৌলবাদী শক্তি, আমি বলবো, আমার একটা একটা স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে, জোর করে বাদ দিয়ে, ফেলে দিয়ে তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করছে। এই নির্বাচনটি তো অবৈধ। বেশ এখন আমি বলবো যে এই যে ৫০% লোকের কথা বলছেন একজন আমাদের বিজ্ঞ সাংবাদিক, এখন আপনাকে আমি বলবো যে আমাদের ৭২ সংবিধানে
সেকশন 39-এ আমাদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, মুক্ত চিন্তার কথা বলা হয়েছে, এবং এই 17 মাসে কোন সাংবাদিক কি কোনো কথা বলতে পেরেছে? আজকে 1-2জনের বেশি একেবারে সম্পাদক তারা জেলখানায় বন্দী রয়েছে বিনা বিচারে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। মানুষের এটা তো গেল সাংবাদিক, সাধারণ মানুষেরও কোনো কথা বলার কোনো অধিকার নেই। সেই দেশে আপনার এইভাবে ভোট শূন্য কেন্দ্রগুলিতে হাজার হাজার ভোট কাস্ট দেখানো হয়েছে। এগুলো তো বলতে হবে। বেশ, আপনারা আমাদের আমি প্রতিবেশী আমি দেশ। একটু অমিতাভ বাবুর কাছে যাব। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, অমিতাভ বাবু আপনার কাছে আসবো। আমরা দেখেছি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার একটা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং সম্প্রতি ক্রিকেটের ময়দানেও তা ছড়িয়ে পড়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি দিল্লি ঢাকার সম্পর্ক আবার আগের মতো হবে কোনো সম্ভাবনা রয়েছে? যদি হয়ও তাহলে কেমন হবে? আমি আগেই বলেছি যে এই মুহূর্তে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, পশ্চিমী দেশগুলোতে ছিলেন। পশ্চিমী দেশগুলোতে থাকার জন্য তার একটা অসুবিধা যেমন হয়েছে, তিনি দেশের রাজনীতির সঙ্গে তার শিকড়ের যোগাযোগ হারিয়ে ফেলেছেন। সেই সঙ্গে কিন্তু তিনি পশ্চিমী গণতন্ত্র এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলোতে সেখানকার গণতান্ত্রিক রাজনীতির যে এক ধরনের পালা বদল চলছে, সেইগুলো সম্পর্কে তিনি প্র্যাগম্যাটিক বা যুক্তিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে দেশে এসেছেন। তাই প্রথমেই তিনি দেশে ফিরে এসে কিন্তু সরাসরি যেভাবে তার নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন, সেই নির্বাচনী প্রচারের প্রক্রিয়াতে আমরা দেখেছি যে নতুন বাংলাদেশের কথা, নতুন বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের কথা, অপেক্ষাকৃত সমৃদ্ধ বাংলাদেশের কথাই তিনি বলেছেন। এবং সেখানে ধর্ম নির্ভরতা বা সম্প্রদায় নির্ভরতার ঊর্ধ্বে উঠে, এমনকি সেখানে যারা সংখ্যালঘু মানে হিন্দু জনজাতি যারা রয়েছেন এবং অন্যান্য জনজাতি যারা রয়েছেন, পার্বত্য এলাকায় বসবাসকারী যারা রয়েছেন, তাদের প্রতিও তাদের আস্থা অর্জনের জন্য তিনি কিন্তু একটা ভূমিকা রেখেছেন। অর্থাৎ অপেক্ষাকৃত যুক্তিপূর্ণ নেতৃত্ব হিসেবে উঠে আসার সম্ভাবনা যদি জামাত বনাম বিএনপির মধ্যে তুলনা করা যায়, তাহলে বিএনপির দিক থেকেই সম্ভব, যার সঙ্গে কিনা পরবর্তীকালে ভারতের টিউন সেটিংটা একটা পর্যায় পর্যন্ত অগ্রগতি লাভ করতে পারে। যদি উল্টোটা হয়ে যায়, এখনো তো গণনা চলছে, যদি উল্টোটা হয়ে যায় তাহলে মানে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে দুই দেশ? কারণ দুই দেশের সম্পর্ক, বিশেষ করে আমি যদি বলি, যদি জামায়াতে ইসলামী, দেখুন এই মুহূর্তে একটা বিষয় খুব স্পষ্ট যে ইউনূস সরকার ক্ষমতাসীন থাকবার সময়তেই ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার প্রশ্নে, সীমান্ত সহযোগিতার প্রশ্নে যে তিক্ততাগুলো তৈরি করেছিল ইউনূস সরকার, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। বাংলাদেশের বন্দর নির্ভরশীলতা ভারত অনেকটাই কমিয়ে ফেলেছে এবং ইউরোপীয় দেশগুলোতে, আমেরিকাতে যে পণ্য সাপ্লাই করবার ক্ষেত্রে এখন বরং বাংলাদেশ অনেক বেশি সমস্যার সম্মুখীন। যে ট্রানজিটের জন্য আমরা একসময় আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের এই বাংলার মানে কলকাতার যোগাযোগ সহজ হয়ে যেত যদি আমরা চট্টগ্রামের ভেতর দিয়ে আমরা ট্রানজিট পেতাম। তো যাই হোক, সেটা যখন আবার বাধাগ্রস্ত হয়েছে, তো সবটা মিলিয়ে ভারতের কিছু লস, কিন্তু লসের বেশিরভাগটা কিন্তু বাংলাদেশের। এবং দেখা গেছে এই পরিস্থিতিতেও কিন্তু বাংলাদেশকে পেঁয়াজ বা অন্যান্য একদম জুলাই সনদ এবং গণভোটও কিন্তু একটা অনেক বড় তাৎপর্য রাখছে আজকের দিনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি এর মুনাফা নেওয়ার চেষ্টা করবেন না ইউনূস? হ্যাঁ, ওই কথাটাই বলছিলাম, যদি জামাত আসে তাহলে এই গণভোটের ভবিষ্যৎ কি হবে, সংবিধান সংশোধন কোন পথে হবে, সেটা খুব একটা লক্ষণীয় বিষয় হয়ে থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতকে তার বিদেশ নীতি এবং প্রতিবেশী নীতি নির্ধারণ করতে হবে। আর যদি বিএনপি আসে তাহলে আশা করছি বিগত সরকারের আমলে যে সমস্ত সংসদীয় নীতি বা সাংবিধানিক নীতিগুলো ততটা প্রগতিশীল ছিল না, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করা হবে। যেভাবে বিচার ব্যবস্থাকে স্বাধীনতা স্বাতন্ত্র্য দেওয়ার কথা বলা
বলা হয়েছে সেটা যদি সুনিশ্চিত করা যায় তাহলে, এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণের কথা, অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের পারস্পরিক স্বাতন্ত্র্যকে যদি সত্যি সত্যি প্রতিষ্ঠিত করা যায়, সেটা একটা আধুনিক গণতন্ত্রের দিকে পদক্ষেপ হবে। এবং নির্ভর করবে কিন্তু শেষ পর্যন্ত যে সেখানে রুলিং এলিট কারা থাকছেন। ব্যাপারটা এই নয় নির্বাচনে কারা জিতলেন। আবারও বলছি, যে টালমাটাল পরিস্থিতির মধ্যে এখন বাংলাদেশ রয়েছে, মাথায় রাখতে হবে এক গরিষ্ঠ সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা তারা ভোটে অংশগ্রহণ করেছেন কিনা, ভোট দিয়েছেন কিনা, নাকি শেখ হাসিনার নেতৃত্ব মেনে তারা ভোটে অংশগ্রহণ করেননি, নীরব থেকেছেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পরিসংখ্যান, স্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। ফলে নতুন যে সরকার তৈরি হবে সেই সরকার এবং বাংলাদেশের যে রুলিং এলিট, মাথায় রাখতে হবে সরকার এবং রুলিং এলিট কিন্তু দুটি আলাদা আলাদা অস্তিত্ব। এই রুলিং এলিটের প্রভাব কি হবে এই নতুন ইকোলজিতে, নতুন যে বাস্তুতন্ত্র, ক্ষমতার নতুন বাস্তুতন্ত্র তৈরি হতে যাচ্ছে, সেখানে মিলিটারি কি অবস্থান নেবে, সেখানে বিজনেসম্যান ক্লাস কি অবস্থান নেবে। এই মুহূর্তে ধরুন ভারতবর্ষ থেকে ইতিমধ্যেই ধরা যাক আদানি যে বকেয়া বিদ্যুতের বিল দাবি করা শুরু করেছে, খানিকটা মেটাচ্ছিলেন ইউনিস, তারপর আবার বন্ধ করে দিয়েছেন, যে বিপুল পরিমাণ ঋণের বোঝা বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য আদানি গোষ্ঠীর কাছে আছে। এই সমস্ত দর কষাকষিগুলো চলতে থাকবে। সুতরাং একটা প্র্যাগম্যাটিক এবং একটা মানে কি যুক্তিযুক্ত এবং প্রগতিশীল সরকার বাংলাদেশে গঠিত হোক, সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা ফিরে আসুক, একটা স্থিতাবস্থা ফিরুক জনজীবনে, অর্থনীতির উন্নতির রেখা আরো ত্বরান্বিত হোক, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই শুভকামনাটুকুই আমরা জানাতে পারি। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? বাংলাদেশের যে নির্বাচন হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? বাংলাদেশকে কিভাবে আগামী দিনে দেখতে চাইছেন? একটু একটু অপেক্ষা করুন। ভোটের যে ফলাফল, হ্যাঁ, সেটিও বৈধ না, কোনো কিছু না অবৈধ, অবৈধ এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি। বেশ। সুতরাং এই মৌলবাদীরা প্রত্যাখ্যান করে কি স্বাধীনতা করবেন? বিকল্প বিরোধী কিছু জোট উপায় আছে আপনার হাতে? এক সময় তো যেহেতু আওয়ামী লীগ 15 বছর শাসন করেছে, সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার একটা বাক্যে আপনাদের দলের তরফ থেকে, যদি ওই দলকে ইতিমধ্যে বয়কট করে দেওয়া হচ্ছে, নির্বাচনে অংশ নেওয়া হয়নি, সে জায়গায় দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন? জোর করে অংশ নিতে দেয়নি, আমরা কাউকে কিন্তু জোর করে অংশ নিতে দেইনি, এরকম কোনো ইতিহাস নেই। কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বেশ। সুতরাং এই ভোটের ফলাফল সবকিছু অবৈধ। তবে আমরা চাই বেশ। হ্যাঁ, আমরা যেটি চাই সেটি আবার বাংলাদেশ সবসময় এরকম কঠিন সময়ের মুখোমুখি হয়েছি, আমরা বারবার হয়েছি। আপনারা ফিরবেন? আপনাদের ফেরার কতটুকু সম্ভাবনা রয়েছে? দেশে ফেরার কতটুকু সম্ভাবনা রয়েছে? আবার ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো, আমি আমরা একটি ঘুরে কথা দাঁড়াবো, বলি এখানে, আমরা ঘুরে দাঁড়াবো। সঞ্জিদা আপাকে লক্ষ্য করে, এটা সময়ের ব্যাপার। হ্যাঁ, কারণ এই মৌলবাদীরা যদি ক্ষমতায় আসে, বিশেষ করে জামাত জোট যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু শুধু আমাদের না, আপনারা যারা ভারতীয় নাগরিক, আপনারা যারা ভারতে আছেন, এই অঞ্চলের মানুষ একেবারে সঞ্জিদা আপা বর্ডার খেয়াল এলাকা, করবেন, এই যে আপনাদেরকে আপনাদের উপরে নির্বাচন কিন্তু প্রক্রিয়া প্রভাব থেকে পড়বে। বাদ ওরা কিন্তু রাখা অনেক বড় হয়েছে, বড় হুমকি এতে দিয়েছে, আপনারা জামাত এক প্রকার কিন্তু শহীদের ক্ষমতায় মর্যাদা আসবার পেলেন। কারণ কিন্তু নির্বাচনে অনেক যদি বড় বড় প্রতিদ্বন্দ্বিতা হুমকি করতেন, দিয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী যে জামাতের যে মনোভাব জোট, বাংলাদেশে NCP, ফুটছে, তাতে যদি তারা আপনারা কিন্তু পরাজিত বারবার হতেন, হুমকি পরাস্ত দিয়েছে। হতেন, তখন সেই নির্বাচন সুতরাং- মানে গিলতেও পারতেন না, ফেলতেও পারতেন সুতরাং না। এই নির্বাচন শেখ হাসিনা বিহীন, নেতৃত্ববিহীন নির্বাচন আওয়ামী কি লীগ কি অবৈধ? সেখানে আমি মনে করি নির্বাচনে যে এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করে আমরা সরকার প্রত্যাখ্যান গঠনের মতো করতে ক্ষমতা বেশ, রাখে? সাধারণ মানুষের সম্ভবত সিদ্ধান্ত নয়। নেবে। সময় সুতরাং একেবারে আপনারা শেষ। পরাভূত কারণ হয়ে আমাদের এই সংবিধান আরো বেশি থাকবে না। ছত্রভঙ্গ হতেন, বরং একদম। আপনাদেরকে আমাদের বাদ রেখে যে সংবিধান শহীদের থাকবে না। মর্যাদা দিয়ে দিল ওরা, সাজিদা সেই খানম থেকে একটু- কাজে লাগাতে পারেন কিনা ভবিষ্যৎ রাজনীতি। একদম সময় একেবারে হাতে শেষ হয়ে গেছে। তবে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আসার জন্য। ব্যালটে বাংলাদেশ যে আলোচনা আমরা করলাম আজকে, আমাদের সঙ্গে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বাবু ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সঞ্জিদা খানম এবং বাংলাদেশের সাংবাদিক বাগদাদ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেককে আজকের এই আলোচনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি আমাদের আজকের এই আলোচনা। ধন্যবাদ।